যারা বিভেদ সৃষ্টি করতে চাইবে তাদের কোনো জ্ঞান নাই। সংস্কারের ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক অঙ্গনের সমসাময়িক ইস্যু নিয়ে এটিএন নিউজের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এসআই রাজ। দর্শক, আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনাকে স্বাগত এটিএন নিউজের এই বিশেষ সাক্ষাৎকারে। আমরা একটু কথা বলতে চাই বিশেষ কিছু টপিক এবং বর্তমানে যে বিএনপিকে জড়িয়ে যেসব আলোচনা চলছে সেসব বিষয়ে একটু জানতে চাই। অন্তর্বর্তী সরকার চাচ্ছে সংস্কার এবং বিএনপি চাচ্ছে নির্বাচন, এমন একটি আলোচনা রাজনৈতিক মহলে খুব ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আসলেই বিএনপি কি চায়? এই যে আপনি প্রশ্নটা করলেন, ওরা সংস্কার চায়, বিএনপি চায় নির্বাচন। আজ থেকে 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের সার্বিক প্রস্তাব দিয়েছেন। তখন কিন্তু শেখ হাসিনা পূর্ণোদ্যমে দেশ চালাচ্ছে। তখন কারো মুখে সংস্কারের খুব একটা কথা শোনা যায় না। বিএনপি একমাত্র দল, একেবারে উনি নিজে পুরো সংস্কারের বিষয়গুলো নিজে উনি উপস্থাপন করেছেন নিজের মুখে, ফুটেজ দিয়ে। তারপরে 1 বছরের অধিককাল আগে শেখ হাসিনার পতনের 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি এবং তার আমাদের সাথে সহযোগী যারা আমাদের জোট তো না, আমরা কি বলে বিএনপি এবং আমাদের সহযোগী যারা আন্দোলনে ছিল তখন এই 10-15 বছর ধরে, এবং আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি। তারও আগে বিএনপি 27 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখন কিন্তু এখন যারা সংস্কার নিয়ে এত কথা বলছে তারা কিন্তু কোনো সংস্কার প্রস্তাব নিয়ে আসে নাই। ছোট এই ছোটাছাটা এখানে ওখানে কিছু বলেছেন। আমরাই একমাত্র দল যারা 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে সমতা নিয়ে আসা এবং আরো অনেক। সুতরাং সংস্কার যদি কেউ চেয়ে থাকে সেটা হচ্ছে বিএনপি সবার আগে, বহু আগে। এবং শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, বাংলাদেশের কি ধরনের পরিবর্তন আনতে হবে, সংস্কার আনতে হবে, সেটা বিএনপি বহু আগে দেখেছে। এবং এই জন্য 6 বছর আগে তার পরবর্তীতে সবাইকে নিয়ে 31 দফা পরবর্তীতে আমরা দিয়েছি। বিএনপি সংস্কার চায়, বিএনপি নির্বাচন চায়, দুটাই চায়। এবং আমি তো বললাম যারা সংস্কারের কথা বলেছে এদের আমরা কাউকে দেখিনি তখন। পূর্বে আপনারা দেখেননি? হ্যাঁ, এর পূর্বে আমাদের পূর্বে তখন দেখি নাই। তবে এখন তো কথা হচ্ছে, এখন তো অনেকেই সংস্কারের কথা বলছে। শেখ হাসিনা যেরকম উন্নয়ন বলতে এরা সকাল বিকাল সংস্কার বলতেছে, কিন্তু তার বহু আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে স্পেসিফিক্যালি। এবং সেই সংস্কার প্রস্তাব তৈরি করতে আমাদের প্রচুর সময় লেগেছে। আমরা বাংলাদেশের বিভিন্ন কোয়ার্টারের যারা লোকজন আছে সবার সাথে আলোচনা করে কিন্তু সংস্কার প্রস্তাব তৈরি করেছি। বিএনপি একা দেয়নি। তারপরে সব দলগুলো যারা আমাদের সাথে ছিল সবাই মিলে আমরা আলোচনা করেছি, বিতর্ক করেছি এবং রীতিমতো সময় নিয়ে করেছি। সংস্কারের ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের 31 দফা সংস্কারের ব্যাপারে তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030, দুইটার মধ্যে যথেষ্ট মিল আছে। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। শুধুমাত্র প্রতিজ্ঞাবদ্ধ না, আমরা কিভাবে সংস্কারটা বাস্তবায়ন করব সেটাও আমরা বলেছি দেশের সামনে। সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ পেয়েও থাকে, বিএনপি একা কোনো সরকার গঠন করবে না। আমরা যাদেরকে নিয়ে এই সংস্কার প্রস্তাবগুলি তৈরি করেছি, প্রায় 50টি দলের মতো, এখন আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করে আমরা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। সুতরাং বাস্তবায়ন কিভাবে করবো সেটাও বলা আছে, সরকার কিভাবে হবে সেটাও বলা আছে। সুতরাং এর মধ্যে সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো ধরনের সংশয় আছে যদি কেউ বলে থাকে, তাদের কোনো জ্ঞান নাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আলোচনাটা কবে শুরু হয়েছে, কারা প্রথম প্রস্তাব দিয়েছে, কি প্রস্তাব দিয়েছে,
তারা স্বভাবতই যারা জানে না, তাদের কাছে নতুন মনে হচ্ছে সংস্কারটা, আমাদের কাছে নতুন না। আমরা শেখ হাসিনা পরবর্তী সময়টা কি হবে এটাও আমরা অনুধাবন করেছি। কি কি সংস্কার করতে হবে, পরিবর্তন আনতে হবে দেশটাকে সেলভেজ করার জন্য। তো সুতরাং এটা হচ্ছে একটা দিক। আর নির্বাচন ব্যতীত আপনি সংস্কারটা কে করবে? সংস্কারটা তো করতে হবে আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে হবে। এখন আমি বিএনপি একা সংস্কার চাই, আবার অন্য পার্টিকে সংস্কার চাই, বিভিন্ন সংস্কার চাই, সরকারের সংস্কারের কতগুলো কমিটি করে দিয়েছে। তো সংস্কারের তো আমরা আমাদেরটা তো বলে দিচ্ছি আমরা কী চাই। সরকারের কমিটি রিপোর্ট এখনো আসে নাই, মনে করলাম তাদের কমিটি রিপোর্ট আসবে। এছাড়া অন্য অন্য দলেরও তো সংস্কারের প্রস্তাব আছে। তো এখানে তো যেখানে এই সংস্কারগুলোকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে সেই সংস্কার আমরা করে ফেলতে পারি। আর বাকি সংস্কার তো আমাকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যার দেশের মালিকানা, যাদের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার কথা এতদিন বলেছি, তাদের কাছে ফিরে যেতে হবে। নির্বাচন প্রয়োজন, এবং সংস্কার করতে হলে তো সংসদে করতে হবে। কোনো একটা গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো দল তার ইচ্ছা মাফিক তো সংস্কার করতে পারবে না, কারণ এটা তো সকলের সম্মতি লাগবে, জাতীয় কনসেনসাস লাগবে। সুতরাং তার জন্য তো আপনাকে নির্বাচনী ম্যান্ডেট এনে সংসদে এনে সংস্কারটা করতে হবে। এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া, এর বাইরে কোনো প্রক্রিয়া আমাদের তো জানার নেই, আর কারো কাছে জানা আছে কিনা আমি জানি না। এটাই প্রক্রিয়া। সুতরাং আপনাকে নির্বাচন দিয়ে নির্বাচিত সংসদ সরকার আগামী দিনে সংস্কারগুলো করবে, যাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়ে তারা সংস্কার বাস্তবায়ন করবে। এখন আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু চাইতে পারি, গোষ্ঠী হিসেবে চাইতে পারি, দল হিসেবেও চাইতে পারি, কিন্তু এটা তো আমার চাওয়াটা ঠিক আছে, কিন্তু এটা তো বাস্তবায়ন করতে গেলে আপনি জনগণের ম্যান্ডেট তো আনতে হবে, তাই না? সুতরাং সেই ম্যান্ডেট ব্যতীত সেটা তো আমি বাস্তবায়ন করতে পারবো না। এই নির্বাচন নিয়েও কিন্তু বেশ কানাঘুষা চলছে যে এই সরকার 16ই ডিসেম্বর কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান একটি নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলেছেন, এবং এটা নিয়েও কিন্তু কথাবার্তা চলছে যে 2025 সালে নির্বাচন হবে নাকি তারপরে হবে। এই যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ এই নির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি কি বলছে? নির্বাচনে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত বিএনপি? বিএনপির প্রস্তুতির জন্য তার নির্বাচন অপেক্ষা করা উচিত না, কিংবা আর কোনো দলের প্রস্তুতির জন্য তো নির্বাচন অপেক্ষা করতে পারে না। এইটা হচ্ছে একটা স্বৈরাচারকে যখন বিতাড়িত করেছে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে দেশের পরিবর্তন আনার জন্য, জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে পরিবর্তন আনার জন্য। সেই কাজটা তো একমাত্র সম্ভব একটা নিরপেক্ষ নির্বাচন, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, একটা তার মাধ্যমে একটা নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। বর্তমান সরকার যারা আসছে তাদের কাছে ইটস এ ট্রানজিশন গভর্নমেন্ট, বেসিক্যালি পিসফুল ট্রানজিশন। এই কাজটা তারা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। তারা তো দেশ চালাতে আসে নাই, তারা আসছে একটা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একটা ট্রানজিশন গভর্নমেন্টের দরকার ছিল, যারা ট্রানজিশন একটা পিসফুল ট্রানজিশন করে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে। নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে দেশ পরিচালনা করবে, পরিবর্তন করবে, সংস্কার করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। দিস ইজ দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাই না? সেই কাজটা যত ডিলেড হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। 2025-এর মধ্যে যেহেতু সবাই চাচ্ছে, বা বিএনপি সহ সমমনা দলগুলোও চাচ্ছে, যদি এর মাঝেই নির্বাচন না হয় তাহলে কোন কৌশলে আসলে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবি তুলবে বিএনপি, বা কি কৌশল অবলম্বন করবে? দাবি তোলার তো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি জনগণের মালিকানা তো জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। মাঝখান থেকে আমরা কেউ এসে যদি বলি আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করব, আমরা বাংলাদেশের ভবিষ্যৎ গড়ব, এটা তো তাহলে তো আবার শেখ হাসিনার ভাষায় চলে যেতে হচ্ছে আমাকে। মানে শেখ হাসিনা একমাত্র গণতন্ত্রের কথা বলতো, আর যত গণতন্ত্র বিরোধী কাজ করতো, এবং তার ইচ্ছা মতো গণতান্ত্রিক প্রক্রিয়াটা কী হবে, নির্বাচনী প্রক্রিয়া কী হবে, তার ইচ্ছা মতো হয়েছে সব কিছু। তাতে আমরা সেই দিকেই যাচ্ছি আবার, তাই না? তো সেখানে যাওয়ার তো সুযোগ নাই। 16 বছর ধরে যুদ্ধ করেছি, জেলে গেছি, আমরা এই গুম হয়েছি, খুন হয়েছি, মিথ্যা মামলার শিকার হয়েছি, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, পঙ্গু হয়েছি, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছি। এটার জন্য তো না। আমরা কেন করেছি?
আমরা জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের নির্বাচিত সরকার, সংসদ, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, বারবার তাদের কাছে দিতে হবে। এই প্রক্রিয়া বাইরে আর কোনো প্রক্রিয়া তো থাকতে পারে না। সুতরাং এইটা যারা অ্যাকসেপ্ট করতে পারবে না, তাতে আমি মনে করি তার গণতন্ত্রে তার উপর তাদের বিশ্বাস নাই, জনগণের উপর তাদের আস্থা নেই, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরও তাদের কোনো আস্থা নেই। কোনো গোষ্ঠী একা তো কোনো দেশ চালানোর কিংবা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো কাউকে দেওয়া হয়নি এখানে। এটা তো একমাত্র জনগণের হাতে। তো সেই বিশ্বাস থেকে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের কাছে আমাদের ফিরে যেতে হবে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, এবং একটি সরকার যেটা নির্বাচিত, যারা জনগণকে দায়বদ্ধ, জবাব দিয়ে থাকবে এবং কনস্ট্যান্টলি দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকতে হবে। এবং এটার তো অল্টারনেটিভ কিছু নাই, এটি একমাত্র পন্থা। এই পন্থার বাইরে কেউ যদি নতুন পন্থা বের করতে চায়, তাহলে তো আমি তো মনে করি না তারা গণতন্ত্রে বিশ্বাস করে। যে 2025 সাল একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সাল বলে মনে করা হচ্ছে শেখ হাসিনার পতনের পর। এই 2025 সাল নিয়ে বিএনপির পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা তো একটাই, আমরা চাচ্ছি দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এবং জনগণের সিদ্ধান্তে দেশ চলতে হবে, তাই না? যে আমরা এই 19-16 বছর এই গর্তের মধ্যে কিভাবে পড়েছি, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে জনগণের কথা বলে যে দেশ চালিয়েছে, সেই জায়গাটাই তো আমরা এই গর্তের মধ্যে পড়েছি। জনগণকে ভোট দিতে দেয়নি, জনগণের সমস্ত সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু কথা বলেছে জনগণের, গণতন্ত্রের। তো সেখানে সেই জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসতে হলে একমাত্র পথ হচ্ছে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে এনে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও তার মালিকানা ফিরিয়ে দেওয়া। এর বাইরে তার কিছু করার নাই। যদি এই সরকার ওই নির্বাচন দিতে এটাই বিএনপির এটাই কাম্য। এবং জনগণ যাদের নির্বাচিত করবে, যাদের ম্যান্ডেট দেবে, কি পরিবর্তন চায় জনগণ বলুক না, তারা ম্যান্ডেট দেবে, তারা দেশ চালাবে। এটাই তো বিএনপির। যদি আর বিএনপির বাইরে কাউকে ম্যান্ডেট দেয়, সেখানে তো আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক অর্ডার চাই, যেটা জনগণের নিয়ন্ত্রণে থাকবে। এবং এইটা পাওয়ার জন্য তো এত কষ্ট করা হয়েছে, এত জীবন দিয়েছে, তাই না? সুতরাং এই জায়গা থেকে সরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। তো বিএনপির পাওনা অতটুকু, আমরা এটাই তো চাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সরকারকে, মানে অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়া হবে, নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তাদের সাথে নির্বাচন দ্রুত করার সাপেক্ষে আলোচনা চালিয়ে যাবে? এইটা নিয়ে কি বলছেন, আপনার কি মতামত? আমরা তো এই সরকারকে প্রথম দিন থেকে সহযোগিতা করছি, দেখেন। কারণ আমরা তো মনে করি এই সরকারকে ফেল করানো যাবে না। এই সরকারকে আমাদেরকে নিশ্চিতভাবে তাদের মাধ্যমে একটা পিসফুল ট্রান্সফারে যেতে হবে, আর তো কোনো পন্থা নেই। এবং এই কাজটা তারা যত তাড়াতাড়ি করে, তাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। এই কথাগুলো আমরা বলছি, আমরা তো কোনো চাপ সৃষ্টি করছি না। কারণ আপনি যখন যেই মানুষের যে যত বড় ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগটা স্বীকার করার পেছনে তো মূল বিষয় ছিল গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশ স্বাধীন হয়েছে কেন? গণতান্ত্রিক অধিকারের জন্য। হ্যাঁ, এরশাদের বিরুদ্ধে এই আপনার এত বড় আন্দোলন হয়েছে গণতান্ত্রিক অধিকারের জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় আন্দোলন হয়েছে গণতান্ত্রিক অধিকারের জন্য। তা আমরা সেই অধিকারের জন্য আর কত যুদ্ধ করতে হবে? তার মানে কি, যদি এবার দেরি হয় আবারও কি আন্দোলন হবে? না, সেটা তো আন্দোলনের বিষয়টা শুনেন। আমরা দেশে সাংঘর্ষিক রাজনীতিতে বিশ্বাস করি না। বাংলাদেশে অনেক সংঘর্ষ হয়েছে, আমাদের শান্তির দরকার। দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে নাগরিকের নিরাপত্তা থাকবে, রাজনীতিতে যারা রাজনীতি করে তাদেরও নিরাপত্তা থাকবে, সর্বস্তরের মানুষের একটা নিরাপত্তা থাকবে, জীবনের নিরাপত্তা, আইনের শাসন এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে সকলের অ্যাক্সেস পাওয়ার সমান অধিকার থাকবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, যেখানে সব গণতান্ত্রিক, রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার নিয়ে বাংলাদেশের মানুষ তার নাগরিক অধিকার পূর্ণাঙ্গভাবে ভোগ করতে পারে। শান্তিপূর্ণ একটা পরিবেশে দেশ চলবে, সবাই শান্তিপূর্ণ পরিবেশে নাগরিক হিসেবে সমান অধিকার নিয়ে তার যে সৃজনশীলতা, তার যে সক্ষমতা নিয়ে সে যাতে এগিয়ে যেতে পারে। সুতরাং এর বাইরে তার কিছু নাই। আর সাংঘর্ষিক রাজনীতির
করতে গেলে তো তাহলে তো শেখ হাসিনাকে আর বিদায় করার তো দরকার ছিল না, তাই না? সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আসলে সস্ত্রীক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। বলা হচ্ছে দীর্ঘ 40 মিনিট তিনি সাক্ষাৎকারের সময় দিয়েছেন। এই ব্যাপারটা নিয়ে রাজনৈতিক মহলে প্রচুর পরিমাণে আলোচনা চলছে যে কি কারণে তাহলে সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করলেন, আসলে কি বার্তা দেয়। আসলে বিএনপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে যদিও কোনো ব্যাপার বলা হয়নি, তবে বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। আসলে কি সেখানে সৌজন্য সাক্ষাৎই শুধু হয়েছে নাকি অন্য কোনো বার্তা বহন করে এটা? না না, শুনে বাংলাদেশে আজকে যে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে, যে আন্দোলন 15-16 বছর ধরে চলেছে, এটার মূল নায়ক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি নিজের জীবনের সাথে লড়েছে, 6 বছর জেলে থেকেছে, কিন্তু এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে গেছেন। এইটা আমাদেরকে শক্তি জুগিয়েছে, এটা পুরো জাতিকে শক্তি জুগিয়েছে। এই আন্দোলন যেখানে এসে দাঁড়িয়েছিল, এটা হচ্ছে প্রধান শক্তি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি যেভাবে লড়েছে 1/11-এর যে ওই যে কী বলে সেনা সমর্থিত শাসকের বিরুদ্ধে, শুরু থেকে শেষ পর্যন্ত লড়েছে এরশাদের বিরুদ্ধে, এটা তো বেগম খালেদা জিয়াই তো। আর কোনো নেতা আছে দ্বিতীয় নেতা বাংলাদেশে যে শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য নিজের জীবনের বিনিময়ে লড়ে গেছেন? তো ওনার প্রতি তো সম্মান সারা দেশের মানুষের অন্য ধরনের সম্মান। উনি তো একটা ইনস্টিটিউশন হয়ে গেছেন, উনি তার ব্যক্তি কোনো দলের নেতা হিসেবে কেউ কাজ দেখছেন না। শি হ্যাজ বিকাম অ্যান ইনস্টিটিউশন, তাই না? ওনার প্রতি রেসপেক্ট সকলের আছে। তা আর্মি চিফ ওনার প্রতি যদি রেসপেক্ট দেখাতে যায়, আমি তো মনে করি সে সঠিক কাজটাই করেছেন এবং সঠিক বার্তাটাই দিয়েছেন যে গণতান্ত্রিক আন্দোলনে যেই নেত্রী নিজের জীবনের বিনিময়ে এখনও তার অব্যাহতভাবে তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার প্রতি সে সঠিকভাবে সম্মান দেখাতে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র অর্ডার ছাড়া আর কিছু করার সুযোগ নেই বাংলাদেশে আগামী দিনে। গণতন্ত্রের একমাত্র পথ এই দেশকে মুক্তির পথে নিয়ে যাবে। এই যে গণতন্ত্র, নির্বাচন, স্বাধীনতা সবকিছু নিয়ে কদিন ধরে বিএনপি এবং বাংলাদেশের আরেকটি দল জামাতে ইসলামী সম্প্রতি যেই বক্তব্যগুলো বা বিবৃতিগুলো দেওয়া হচ্ছে যে প্রতিবাদী সুর আমরা দেখতে পাচ্ছি, বিএনপির একজন নেতাও জামাতের মানে মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন। এই বক্তব্য কি আসলে তার ব্যক্তিগত বক্তব্য নাকি দলীয় বক্তব্য? আর এই জামাত এবং বিএনপির সম্পর্ক আসলেই কেমন? আসলে আপনারা কি প্রতিপক্ষ ভাবছেন, কি মনে হয়? না শোনেন, শত্রু মিত্র বলে কোনো বিষয় না। আমার মনে হয় রাজনীতিতে কেউ শত্রু এটা ভাবা কোনো সময় উচিত না। আপনার প্রতিপক্ষ থাকতে পারে রাজনীতিতে, প্রতিপক্ষ ছাড়া তো রাজনীতি হবে না। এবং বিএনপির রাজনীতি খুব পরিষ্কার। আমরা আমাদের নিজস্ব বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে, একটা ভাবনা আছে, একটা চিন্তা আছে। সেই চিন্তাগুলোকে নিয়ে বিএনপি তার রাজনীতি চালিয়ে আসছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বিএনপিটা গঠন করেছেন বহুদলীয়, একদলীয় বাকশাল শাসন থেকে এটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সংস্কার তো তখন থেকে শুরু হয়েছে। তারপরে আপনি এই সরকার চালিত অর্থনীতি, লুটপাটের অর্থনীতি থেকে উনি মুক্ত বাজার অর্থনীতিতে নিয়ে আসছেন দেশটাকে। যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, এটার ফাউন্ডেশন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। এই মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে দেশটা আজকে এখানে আসছে। তারপরে আপনি বিএনপির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি কোনো সময় কম্প্রোমাইজ করে নাই। জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে বেগম জিয়া থেকে শুরু করে তারেক রহমান সাহেব পর্যন্ত এখনও এই দলটি কোনোদিন কম্প্রোমাইজ করতে না, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। 2 বার রোহিঙ্গারা ঢুকেছে, 2 বার ফেরত পাঠিয়ে দিয়েছে, যেটা বিগত সরকার কমপ্লিটলি ফেল করেছে। কারণ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যেখানে প্রশ্ন আছে সেখানে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। 2 বার রোহিঙ্গা ঢুকেছে, 2 বার ফেরত পাঠিয়েছে। একবার জিয়াউর রহমান সাহেব পাঠিয়েছে, একবার বেগম খালেদা জিয়া পাঠিয়েছে। তো সব বিএনপির রাজনীতি খুব পরিষ্কার। এখানে আমরা অন্য কোনো দলকে চিন্তা করে আমাদের রাজনীতি করি না। বিএনপির রাজনীতিতে অন্য কোন দল কি বলছে, কি করছে, এগুলো নিয়ে বিএনপি কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের রাজনীতি, এই রাজনীতির পথে চলেছি। এবং জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে বাংলাদেশের আজকে গণতন্ত্র, অর্থনৈতিক যে সমৃদ্ধি যতটুকু হয়েছে, এটা বিএনপির কন্ট্রিবিউশন। যত বড় বড় সংস্কার হয়েছে স্বাধীনতার পরে,
সবগুলো বিএনপির কন্ট্রিবিউশন। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখানে যেখানে দাঁড়িয়েছে বিএনপির সংস্কারের কারণে হয়েছে। সুতরাং কোন দল কি পলিটিক্স করবে এটা তাদের নিজস্ব ব্যাপার, এগুলো নিয়ে আমার মনে হয় না আমাদের কোনো মাথা ব্যথা আছে। আর এখানে কাউকে শত্রু ভাবারও কোনো কারণ নেই। তাহলে কেন রাজনীতিতে বক্তব্য রেটোরিক্স, পলিটিক্যাল রেটোরিক্স, সেটা অন্য বিষয়, সেটা হতেই পারে। বাট বিএনপির কোনো দলকে নিয়ে বিএনপির আলাদা কোনো ভাবনা নেই, বিএনপির ভাবনা নিজেকে নিয়ে। কদিন থেকে আরো একটি ব্যাপার কিন্তু সামনে আসছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে এটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এদিকে বিএনপি বলছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। দুইটার মধ্যে বিএনপি আসলে কি চাই এই ঘোষণাপত্রে? না শুনেন, আমরা চাই না যে কি এই আন্দোলনটা হয়েছে বাংলাদেশের অর্গানিক্যালি, সমস্ত বাংলাদেশের মানুষের কন্ট্রিবিউশন আছে এখানে। সুতরাং আন্দোলনের ভূমিকা নিয়ে যদি আমরা বিভক্তি সৃষ্টি করতে যাই তাহলে আন্দোলনটাকে আমরা খাটো করে দিচ্ছি। আমি মনে করি না বিএনপি সেদিকে যেতে চাচ্ছে, কারণ সেই হিসাব নিকাশ যদি দিতে হয় তাহলে কিন্তু অনেকে লজ্জা পেতে পারে। আমরা সেই দিকে যাচ্ছি না। তো বিএনপির কন্ট্রিবিউশন কি এটা নিয়ে যদি আমরা দাবি করি যে বিএনপি একমাত্র দল যার কন্ট্রিবিউশনের কারণে স্বৈরাচারের পতন হয়েছে, তাহলে আমি তো একটা বিভক্তি সৃষ্টি করছি এখানে। আমরা এই আন্দোলনকে নিয়ে কোনো বিভক্তি সৃষ্টি করতে চাই না, কারণ আন্দোলন তো 16 বছর ধরে চলছে, এটা চলমান আন্দোলন এটা। এবং বডি ব্লো যা দেওয়া হয়েছে গত 15-16 বছরে, স্বৈরাচার অলমোস্ট তার শেষ পর্যায়ে চলে আসছে। তো সুতরাং এটার সমাপ্তি হয়েছে, সমস্ত দেশের মানুষ একসাথে রাস্তায় নেমেছে। এটার ফল হচ্ছে স্বৈরাচারের পলায়ন। কোনো বিশেষ দল, বিশেষ গোষ্ঠী কৃতিত্ব নিতে গিয়ে যদি যারা অন্যদেরকে আমরা যদি বাইরে ঠেলে দিই, তাহলে একটা আন্দোলনটাকে আপনি একটা বিভক্তির মধ্যে নিয়ে আসছেন, সেটা কোনোদিনও ঠিক হবে না। এটা আমাদের সকলের সফলতা, সমস্ত জাতির সফলতা। এইভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের মধ্যে জাতীয় ঐক্যটাও থাকবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এখন আন্দোলনকে হাইজ্যাক করার কোনো সুযোগ নেই, কারণ সবাই জানে এই 14-15 বছর 16 জুলাই অগাস্ট সহ সবাই জানে কাদের কি ভূমিকা ছিল। সুতরাং এটা নিয়ে আমরা বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছি না, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন আমরা ঐক্যবদ্ধভাবে কিছু ইস্যুতে অন্তত আমাদের একটা কমন জায়গায় থাকা উচিত, জাতীয় ঐক্য থাকা উচিত। সেইভাবেই থাকি। আর প্রত্যেক দলের নিজস্ব দর্শন, চিন্তা ভাবনা আছে, সেখানে এক দলের সাথে অন্য দলের মতপার্থক্য থাকবে, এবং মতপার্থক্যের মধ্যেও আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনার সাথে কারো মতপার্থক্য থাকলে সেটা আপনার শত্রু হতে পারে না। আমার সাথে আপনার মতপার্থক্য আছে, বাট আমি আপনার মতকে রেসপেক্ট করতে পারি। তো ও একমত না হতে পারি, কিন্তু আপনার মতকে রেসপেক্ট করতে তো আমার কোনো অসুবিধা নেই। এই কালচারটা তো আনতে হবে। রাজনীতিতে যদি গুণগত একটা পরিবর্তন না আনেন, তাহলে স্বৈরাচারের পতন ঘটিয়ে লাভ কী আছে? তাকে বিতাড়িত করে কী লাভ আছে? আমাদেরকে তো রেসপন্সিবল হতে হবে। এখানে জাতির একটা মনোজগতে বড় পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা যারা অনুধাবন করতে পারবে না, যারা বিভেদ সৃষ্টি করতে চাইবে, এটা কতক্ষণ ওইটা কতক্ষণ বলে, তাহলে তো তারা জাতির মনোজগতে ঢুকতে পারেনি। আমি মনে করি বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন, তারা চায় একটা শান্তিপূর্ণ পরিবেশ, তারা চায় একটা গণতান্ত্রিক পরিবেশ, তারা চায় একটা নির্বাচিত সরকার যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে কারেকশন হবে, ফিল্টারেশন হবে, আর কোনো পথ্য নাই। কারেকশনের প্রসেস নির্বাচনী প্রক্রিয়া, এবং নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে যাবেন, জনগণ ম্যান্ডেট দেবে। আপনার ভুল হলে আপনার জনগণ আপনাকে রিজেক্ট করবে। হ্যাঁ, ইটস এ কারেকশন প্রসেস, ইটস ফিল্টারেশন প্রসেস। এর বাইরে তো দ্বিতীয় কোনো প্রসেস নাই। সুতরাং আমাদের সকলকে মন মানসিকতা থাকতে হবে যে এই প্রসেসের মাধ্যমে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর মধ্যে মতপার্থক্য থাকবে, এর মধ্যে মতৈক্য থাকবে, এর মধ্যে সিদ্ধান্ত আসবে, আবার এর মধ্যে আবার নতুন 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 পরিবর্তন চলতে, এটা তো চলমান প্রক্রিয়া। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাচ্ছে 72-এর সংবিধানকে তারা পুরোপুরি নতুনভাবে সংবিধানের দাবি করছে, তারা সেটাকে মুছে ফেলে। এই বিষয়ে আসলে বিএনপি কি চাই ঘোষণাপত্রে? আমি তো বলছি যে গণতান্ত্রিক সংবিধানটা নিয়ে আসলে সংবিধান বলে না, প্রত্যেকটি বিষয়ে
গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে আলাপ আলোচনা সংলাপ, যেখানে ঐক্যমত হবে ভালো, যেখানে ঐক্যমত হবে না আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আপনার পরিবর্তন আনতে হবে, এর বাইরে তো কোনো প্রক্রিয়া নাই। এখন আমি কি চাচ্ছি কিংবা আর কেউ কি চাচ্ছে এটা তো আমাদের মতামত থাকতেই পারে, আমি বলতেই পারি এবং বলাটা উচিত, সবার মতামত প্রকাশ করা উচিত, কিন্তু সিদ্ধান্ত তো ওইভাবে হতে পারে না। সিদ্ধান্ত হতে হবে আপনি জনগণের মতামত নিয়ে সংসদে আসতে হবে, সংসদে আপনাকে সেটা পাশ করতে হবে, তখন প্রত্যেকটি যে কোনো পরিবর্তনের জন্য। সুতরাং আমার আপনার পছন্দের তো কোনো বিষয় না, বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণের পছন্দ হলে সেটাই তো আপনাকে করতে হবে। তার জন্য তো আপনি তার নির্বাচনী ইশতেহারে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে, তো এর বাইরে তো কিছু করার সুযোগ নাই। এর বাইরে অনেকের অনেক কিছু করার ইচ্ছা, আমাদের তো আমার ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তাই বলে আমি করতে পারবো না। আমাকে জনগণ ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো, তাই না? জিনিসটা অনুধাবন করতে হবে। তো এখানে কোনো বিশেষ একটা সময়ে আমরা যদি কেউ মনে করি যে আমি বলছি এবং সুতরাং এটা হতে হবে, কিংবা আমরা ভাবছি এটা করতে হবে, না, এটা হওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র পরিবর্তন আনতে পারে আপনি জনগণের মতামতের ম্যান্ডেট নিয়ে সংসদে পরিবর্তন, যেটা টেকসই হবে। নাহলে তো এটা তো 2 দিন পর একটা সরকার এসে ছুঁড়ে ফেলে দেবে, তো কী লাভ হলো? আমি একটা করলাম, কালকে সরকার এসে নাও রাখতে পারে। এটা শেখ হাসিনা কেয়ারটেকার সরকার বাতিল করে দিল না, একাই তো বাতিল করে দিল। তাহলে এই প্রক্রিয়াটা ইটস আ কারেকশন প্রসেস, এবং এটার একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রপারলি নির্বাচিত সংসদ সরকার যারা দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এই কারেকশন অ্যান্ড ফিল্টারেশন প্রসেস আপনাকে আস্তে 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 উন্নতির দিকে নিয়ে যাবে। গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে উন্নত থেকে উন্নততর দিকে আপনি যাবেন। এই প্রসেসে বিশ্বাস করতে হবে আপনাকে, এর বাইরে কোনো প্রসেস তো নাই। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আসলে এটিএন নিউজের দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বিএনপি নিয়ে তাদের মনে যে প্রশ্ন সেগুলো হয়তো আমি করার চেষ্টা করেছি, এতক্ষণ যারা ছিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আমার হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল গণতান্ত্রিক মন মানসিকতা ডেভেলপ করতে হবে, যে আমার চাও আমার পাওয়ার তো সকলেই দাবি থাকতে পারে, কিন্তু আমাকে সেটা গণতন্ত্রায়নের মাধ্যমে করতে হবে। এমনকি এই যে ব্যবসা বাণিজ্য, আমরা অর্থনৈতিক যে পলিসিগুলো, এগুলোও তো আপনার গণতন্ত্রায়ন আনতে হবে। এই যে কিছু অলিগার্ক এসে দখল করে নিয়ে গেল দেশটাকে, অর্থনীতিটাকে, এটা তো না। কিছু লুটেরারা রাজনৈতিক ভাবে দেশটাকে দখল করে নিল, আবার কিছু এই সরকারি কর্মকর্তারা এর পক্ষ হয়ে পুরো দেশটাকে ধ্বংস করে দিল। কারণ এইটা হচ্ছে প্রবলেম। আজকে যদি একটা গণতান্ত্রিক মন মানসিকতার মধ্যে আমরা থাকি, আর টলারেন্সের মধ্যে থাকি, রেসপেক্টের মধ্যে থাকি, তাহলে দেশটা এগিয়ে যাবে। আমরা একদিকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে, অন্যদিকে একে অপরের মত পার্থক্য থাকলেও যে রেসপেক্টের জায়গাটা, সেটা যাতে নষ্ট না হয়। কারণ সেটা মতের পার্থক্য থাকাটাই স্বাভাবিক, না থাকাটা বরঞ্চ মনে হবে এটা একটা রাজতন্ত্র হয়ে গেছে। সুতরাং ওই রেসপেক্টটা আমাদেরকে দিতে হবে। এই বিষয়গুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি এসআই রাজ, এবং আমরা এতক্ষণ কথা বললাম রাজনৈতিক অঙ্গনে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।